আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বগুড়ায় পুলিশের গুলিতে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা সিকান্দার আলী। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়াদ। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিবগঞ্জের একটি হাই স্কুলের শিক্ষক সেলিম হোসেন। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন যাব বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, মামলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমরা জানতে চাই সেটি। জি লীনা, আপনি বলছিলেন যে আজকে বেলা 12টায় এই সদর থানায় এই যে মামলাটি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনকে আসামি করে। তো এই মামলায় আমরা যে আইনি সহায়তাকারী যে আইনজীবী রয়েছে আব্দুল বাসেত মডল, জেলা বিএনপি সহ সভাপতি, আমরা তার সঙ্গে কথা বলেছি। উনি আসলে জানিয়েছে যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের যে নির্দেশনা দেওয়ার পর যে দেশব্যাপী যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে হামলার ঘটনা ঘটে, এই হামলায় আসলে মূলত এখানে এই নিহত হয়েছে এই স্কুল শিক্ষক বলে উনি দাবি করেছেন, এবং আসলে পুলিশের গুলিতে উনি গুলিবিদ্ধ অবস্থায় আসলে নিহত হননি এমনটাই বলছেন। তো এই হুকুমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে আসলে হুকুমের আসামি করা হয়েছে। আর মামলার বিষয়ে আসলে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো, তাদের সঙ্গে যোগাযোগ করা যাওয়া সম্ভব হয়নি। তো আর সর্বশেষ আমরা আসলে এই বিষয়ে আর কোনো তথ্য, আপাতত আর কোনো তথ্য আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়নি বা তারা এখনো বিবৃতি দেয়নি। তো এই ছিল সর্বশেষ খবর। লীনা, জানছিলাম বগুড়া থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খবর। রাজধানী খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান, জিয়াউল আহসানকে আদালতে নেওয়া হয়েছে, তো এই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লীনা, কিছুক্ষণ আগে যে আলোচিত সেনা কর্মকর্তা, যাকে কিছুদিন আগেই এই শেখ হাসিনা সরকারের পতনের পরে আপনারা জানেন যে আইএসপিআর থেকে একটি ঘোষণা বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চাকরি থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, সেই মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকে কিছুক্ষণ আগেই এই সিএমএম আদালতে আনা হয়েছে ডিবি কার্যালয় থেকে। তার আগে গতকাল গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়, এবং এই গ্রেফতার করার পরে তাকে যে আদালতে তোলার বিষয়ে এই আদালত প্রাঙ্গণে কিন্তু সেনা সদস্য, বিজিবি এবং পুলিশ খুবই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছিল। এছাড়া আপনি জানেন যে এই সাবেক এই বিতর্কিত সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের যে গোয়েন্দা শাখা তার কিন্তু প্রধান হিসেবে কাজ করেছে, এবং সেই বিষয়েও কিন্তু অনেক রাজনৈতিক বিভিন্ন নেতাদের গুমের বিষয়েও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। যে বিএনপির নেতা চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের সাথেও কিন্তু তার নামটি জড়িয়ে রয়েছে। এছাড়া এইবারে যে ছাত্র বিক্ষোভ, ছাত্র গণ আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু এই যে নিউ মার্কেট থানায় একজন হকারের যে মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে এই যে আদালতে তোলা হয়েছে এবং রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তিনি কিন্তু ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, যে এনটিএমসি যাকে বলা হয়, যে মোবাইল ফোন বা টেলিফোনে আড়ি পাতার যে সংস্থা ছিল, তার কিন্তু প্রধান হিসেবে কাজ করছিল, এবং রাজনৈতিক অনেক বিষয়ে তার যে সম্পৃক্ততা, সেই বিষয়ে কিন্তু বিভিন্নভাবেই পত্রপত্রিকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, এবং ফোনের যে বিভিন্ন ফোনালাপ ফাঁস, তার সাথে কিন্তু এই কর্মকর্তা জড়িত রয়েছে, এরকম অভিযোগও রয়েছে। জানছিলাম সিএমএম কোর্টের সর্বশেষ পরিস্থিতির খবর।
আওয়ামী লীগের আমলে গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। অভিযোগ আছে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার ঘটনা তার প্রত্যক্ষ মদদেই হয়েছে। নিজেও করেছেন অসংখ্য ক্রস ফায়ার। আর বহুল আলোচিত আয়নাঘরের কারিগরদের নায়ক তিনি। বিএনপি নেতা ইলিয়াস হোসেনের গুম আর নারায়ণগঞ্জের 7 মার্ডারের ঘটনায় বিতর্কিত ভূমিকা ছিল এই সাবেক সেনা কর্মকর্তার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধনদাতা হিসেবেও উঠে এসেছে তার নাম। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। তবে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন গুম খুন আর বিরোধী মত দমনের মাস্টারমাইন্ড হিসেবে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ পাওয়া যায়। র্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জে 7 খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবেই উঠে এসেছে। দেশের বিভিন্ন স্তরের মানুষ গুম হওয়ার পর আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন অসংখ্য বন্দী। গুম হওয়া ব্যক্তিদের পরিবার সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, গত 15 বছরে যত গুম ও খুনের ঘটনা ঘটেছে তার সবগুলোর দায় জিয়াউল হাসানের। কিছু ব্যক্তিকে ছেড়ে দিলেও এখনো অসংখ্য মানুষ গুমের শিকার। দাবি জানান জাতিসংঘের অধীনে কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার। অতি সত্বর একটা কমিশন গঠন করে জাতিসংঘের তত্ত্বাবধানে। আর আমরা চাই না জিয়াউল হাসানের মতো হায়না কোনোভাবেই ছাড় পাক। প্রত্যেকটা ঘটনার নেপথ্যে যারা ছিলেন তাদেরকে ধরা এবং জানা যে এই মানুষগুলোর সাথে আসলে এখনো কি হয়েছিল এবং তারা যারা জীবিত আছে তারা কোথায় আছে, আর যাদেরকে তারা জীবিত রাখে নাই কেন রাখে নাই এবং কোথায় কিভাবে কি হয়েছে, এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা আসলে এই পরিবারগুলোকে জানানোর জন্য। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকলেও এখনো ফিরে আসেননি ইলিয়াস আলী। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহ হলেই তার বাহিনী দিয়ে তুলে নিয়ে যেতেন যে কাউকে। অভিযোগ আছে তার নির্দেশে নির্যাতন চলত সেই সব মানুষের ওপর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাসানকে। সবশেষ বৃহস্পতিবার রাতে গোয়েন্দা জালে ধরা পড়েন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খবর পেয়ে কারাগারে যান সেনা সদস্যরা। এলাকাবাসী ও কারা সূত্র জানায়, কারাগারের ভেতরে একটি গাছ থেকে আমড়া পেড়ে খাওয়া নিয়ে সকাল থেকে বন্দীদের 2 গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি ছোড়ে। দুপুর পর্যন্ত কারাগারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন বাহার নামের এক বন্দী। পরে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে জানতে এখন আমরা যাব রংপুর কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী AKM মইনুল হক। মইনুল, কারাগারের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? কারাগারের এখন পরিস্থিতি অনেকটা শান্ত দেখছি লীনা, তবে একটু আগে আমরা খবর পেয়েছি কারাগারের যে নিয়ন্ত্রণে বা কারাগার দেখভালের দায়িত্বে যে কারারক্ষীরা থাকেন সেই কারারক্ষীদের বের করে দেওয়া হয়েছে। তাদেরকে কারাগারের যে ব্যারাক সেই ব্যারাকে পাঠানো হয়েছে এবং সেনাবাহিনী পুরোপুরি কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। কারাগারের ভিতরে এখন সেনা সদস্যরা অবস্থান করছেন এবং কারাগারের ভিতরে যেখানে বন্দীরা
অবস্থান করেন সেখানের নিরাপত্তার দায়িত্ব কিন্তু এখন সেনাবাহিনী পুরোপুরি তুলে নিয়েছেন। আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে কারাগারের মানে ভিতরে বাইরে সব জায়গায় সেনাবাহিনী অবস্থান করছেন এবং ভিতরের দায়িত্ব তারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আর যেহেতু দুইজন কারারক্ষীকে এই ঘটনার সঙ্গে জড়িত মনে করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখানে আমরা আরেকটি খবর জানতে পেরেছি, খবরগুলো যদিও এখনো কোনো কর্মকর্তার বক্তব্য না পাওয়াতে নিশ্চিত হতে পারেনি। সেই নিশ্চিতের বিষয়টি হলো যে কারাগারের যে কারারক্ষীরা রয়েছে তারা বিভিন্ন সময় নানান সময়ে যে মানে বন্দীদের প্রতি নানান ধরনের নির্যাতন এবং আজকের মৃত্যুটিতেও নাকি কারারক্ষীরাই আঘাত করেছে এ ধরনের অভিযোগও কিন্তু আমরা শুনছি। একটু পরে হয়তো কর্মকর্তারা বের হয়ে আসবেন, সেনা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তারা, তাদের কাছ থেকে হয়তো আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। তবে বর্তমান পরিস্থিতি শান্ত থাকলে এখানে কিন্তু অপেক্ষা করছেন অনেক স্বজন, যাদের স্বজনরা কারাগারে বন্দী রয়েছে। এরকম একটি উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে। লিনা, জানছিলাম রংপুর কারাগারের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রোগ মুক্তি ও আন্দোলনে নিহত ছাত্র জনতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা বিএনপির উদ্যোগে জুমার নামাজ শেষে শহরের আলাইপুর দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাগুরা ভাইডার বোর্ডে জেলা বিএনপির নতুন অফিস উদ্বোধন এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জন্মদিনের আলোচনা সভা এবং দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, ওলামা দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মোংলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতিমধ্যেই বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না, এটা একটা অস্থিরতা ছিল এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু যে স্বাভাবিক ছিল এর চেয়ে আরো স্বাভাবিক হয়ে বাজারটা একটু একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে, আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান আড়তদাররা। 1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে। সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটরা, যারা পাস পারে তারা খালি শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে, বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে না বাড়বে কি করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাবনার ঈশ্বরদীতে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় পাবনা 4 আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ সহ 71 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে ঈশ্বরদী পৌরসভা রহিমপুর শোলপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সদর থানায় মামলাটি করেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গালিবুরের ছোট ভাই উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,
পৌর মেয়র ইসহাক মালিথা, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক রানা সর্দার। ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সংসদ সদস্যের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন আব্দুর রহিম নামের এক ব্যক্তি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের আহ্বায়ক, পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সভাপতি সহ ১৪ জনের নামে মামলা করা হয়েছে। গতরাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু বাদী হয়ে ঝালকাঠি থানায় এই মামলা করেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। পঞ্চগড়ে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪ আসামিকে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, মুরগির খামারে খাবার চুরির দায়ে কাজ থেকে বাদ দেওয়া ৪ শ্রমিক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জানান, হত্যাকাণ্ডে জড়িত ৪ জনই কাপড় ব্যবসায়ী সেলিমের খামারে কাজ করতেন। মাদকাসক্ত হওয়ার কারণে তাদের চাকরি থেকে বাদ দেন সেলিম। এর জেরে সেলিমকে হত্যা করতে এসে তাকে না পেয়ে তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে তারা। এই ঘটনায় গতকাল আটোয়ারী থানায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন সেলিম শেখ। জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াত ইসলামীকে বেআইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বৈরাচার আওয়ামী সরকার। এই আদেশ অবিলম্বে বাতিল করতে হবে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন যে অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। যারা ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দিয়েছে তাদের মানবতা বিরোধী অপরাধে বিচার করা হবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর আমির কামরুল আহসান ইমরুল। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।